ইন্টারনেটের সমস্যা হচ্ছিল। ঠিক আছে ভাই, শুরু করেন। তো যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং দেশের বাইরে, ঘরে এবং পথে প্রতিমধ্যে যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, আমরা ইতিমধ্যে জেনেছেন যে আমরা প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে আলোচনা করব এবং আমাদের আজকের আলোচ্য বিষয়ে হোস্ট হিসেবে আছে গ্লাম ওয়ার্ল্ড আইটি, যারা 2017 সন থেকে বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে প্রবেশ করে এবং এটি ঢাকার উত্তরায় 2টি ইউনিটের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করেছে এবং ইতিমধ্যে তারা প্রায় শতাধিক প্রজেক্ট সম্পন্ন করেছে, সরকারি বেসরকারি মিলে। তাদের অনেক ইনোভেটিভ টিম আছে, বিশেষ করে সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য দক্ষ জনবল আছে। পাশাপাশি তারা আউটসোর্সিং এর উপরে দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য ট্রেনিং এবং প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে থাকে। তো আজকে মূলত নিরাময় অযোগ্য রোগের সেবায় প্যালিয়েটিভ কেয়ার এই বিষয়ে আলোচনার শুরুতে আমি গ্লাম ওয়ার্ল্ড আইটির একটি ইনিশিয়েটিভ, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ কেয়ার ইউনিট করেছে, প্যাল কেয়ার বিডি, তো সেই কাজটিও তারা করেছে এবং সেখানে সামগ্রিক বিষয়ে টেকনিক্যাল ডেভেলপমেন্টের কাজটা গ্লাম ওয়ার্ল্ড আইটি করেছে। তো এই প্রতিষ্ঠানের সাথে আমি ব্যক্তিগতভাবে ডাক্তার বাড়ির যেই ইনিশিয়েটিভটা নিয়ে আমরা কাজ করছি, 4টি অ্যাপ, ডক্টরস অ্যাপ, পেশেন্ট অ্যাপ এবং ডেলিভারি, পাশাপাশি ফার্মেসি ম্যানেজমেন্ট, এই যে 4টা অ্যাপ নিয়ে আমরা কাজ করছি, তারই ধারাবাহিকতায় এই সক্ষতা। তো কাজের সূত্র ধরে যাদের সাথে পরিচয় হয়েছে তাদের সাথে একটা পারস্পরিক আলোচনার মধ্য দিয়েই মূলত আমরা চেষ্টা করেছি যে স্বাস্থ্য খাতে একটি ব্যতিক্রমী বিষয়কে নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। তো আজকের আলোচনার বিষয় নিরাময় অযোগ্য রোগের সেবায় প্যালিয়েটিভ কেয়ার। তো গ্লাম ওয়ার্ল্ড আইটির সিইও আমাদের সাথে উপস্থিত আছেন যদিও, তো আমি ওনাকে ওনার সম্মতি পেলে অনুষ্ঠানটি লাইভ করার জন্য শুরু করতে চাই। ধন্যবাদ হামিদুর রহমান স্যার, আপনি প্লিজ শুরু করেন। ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের আজকের এই গেস্ট লেকচার বা আলোচক হিসেবে যিনি উপস্থিত আছেন, উনি আমাদের মধ্যে সংযুক্ত হয়েছেন। তো শুরুতে আমি পরিচয় করিয়ে দিচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার মোস্তফা কামাল চৌধুরী আদিল স্যারকে। উনি এমবিবিএস ঢাকা মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছেন, এফসিপিএস করেছেন মেডিসিনে, এমসিপিএস মেডিসিনে এবং এফসিপিএস ও মেডিসিনে করেছেন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্যালিয়েটিভ কেয়ার ডিপার্টমেন্টের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি দায়িত্ব পালন করছেন। তো স্যারকে আজকের অনুষ্ঠানে স্বাগতম। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে স্বাগতম আজকের এই লাইভ প্রোগ্রামে। জি ধন্যবাদ সুমন সাহেব, ধন্যবাদ হামিদ সাহেব। জি হ্যাঁ, তো আমরা আজকে আলোচনা করব নিরাময় অযোগ্য রোগের সেবায় প্যালিয়েটিভ কেয়ার। তো শুরুতে আমরা আসলে এই রোগের ভূমিকা এবং রোগ সম্পর্কে জানবো এবং স্যারকেও দর্শকদের মধ্যে ইন্ট্রোডিউস করে দিতে চাইবো। তো দুটি প্রশ্ন দিয়েই মূলত আমি স্যারকে আমার ফ্লোরটা দিচ্ছি। সেটি হচ্ছে আসলে প্যালিয়েটিভ কেয়ার কি এবং প্যালিয়েটিভ কেয়ারে কোন কোন রোগের সেবা দেওয়া হয়, এই দুটি প্রশ্ন দিয়ে এবং স্যারের দিয়ে স্যার আজকে লাইভে অনুষ্ঠান শুরু করছেন। তো আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর মোস্তফা কামাল চৌধুরী আদিল স্যারকে। স্যার। থ্যাংক ইউ হামিদ সাহেব। প্যালিয়েটিভ কেয়ার বা বাংলায় যেটাকে প্রশমন সেবা বলা যেতে পারে, এটা অনেকের কাছে অজানা বা আজকে যারা হয়তো প্রোগ্রামটা দেখছেন তাদের কাছে নতুন মনে হতে পারে, আবার অনেকেও হয়তো জানেন। প্যালিয়েটিভ কেয়ার মূলত একটি বিশেষায়িত মেডিকেল ব্যবস্থা আমি বলবো, যেটা একটা টিম অ্যাপ্রোচের মাধ্যমে দেওয়া হয় এবং এখানে সাধারণত যারা নিরাময় অযোগ্য রোগী আছে বা জীবন সীমিতকারী রোগে যারা আক্রান্ত, সেসব রোগী এবং তাদের পরিবারকে তাদের জীবনের মান উন্নয়নের জন্য কিছু সেবা দেওয়া হয়। এই সেবাগুলোর মধ্যে মেনলি আমরা তাদের যে কষ্টগুলো বা ভোগান্তি আছে সেগুলো কমানোর জন্য কাজ করে থাকি। শারীরিক, মানসিক, সামাজিক এবং এর সাথে আত্মিক বা আধ্যাত্মিক যে কষ্টগুলো আছে সেগুলো কমানোর জন্যই প্যালিয়েটিভ কেয়ার মূলত কাজ করে থাকে। আর আপনি বলছিলেন যে কোন কোন রোগের ক্ষেত্রে প্যালিয়েটিভ কেয়ার দেওয়া যেতে পারে, সো সেই দিকে যদি আসি, নিরাময় অযোগ্য রোগ যেগুলো আছে, যেমন এর মধ্যে বেশিরভাগ জুড়ে হতে পারে ক্যান্সার আছে বা কিছু আছে যেগুলো অ্যাডভান্স পর্যায়ের হার্টের রোগ বা ফুসফুসের রোগ আছে, সেগুলা লিভারের রোগ হতে পারে, কিডনির রোগ হতে পারে, এইচআইভি এইডস এর পেশেন্ট, তারপর ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস, এগুলো কমপ্লিকেশন, তারপর বিভিন্ন নিউরোলজিক্যাল ডিজিজ আছে যেমন ডিমেনশিয়ার পেশেন্ট বা পার্কিনসনিজমের পেশেন্ট
বা আরো কিছু স্ট্রোকের পরবর্তী যারা কমপ্লিকেশন অ্যারাইজ করে, সেই ধরনের রোগীগুলা যারা এই ধরনের যাদের অসুখগুলো কখনোই ভালো হবে না, তাদের ক্ষেত্রে এই প্যালিয়েটিভ কেয়ার সেবাটা দেওয়া হয় সাধারণত। আরেকটি প্রশ্ন করতে চাই, আপনি যদিও বলেছেন প্যালিয়েটিভ কেয়ার সেবা মূলত কারা দেয়, কিভাবে দেয়, এবং বাংলাদেশে এটা প্রেক্ষাপট বা শুরুর ইতিহাসটা যদি রোগীদের জানা থাকে আমার মনে হয় তাদের জন্য এই বিষয়টা ভালো হবে। তো এই বিষয়ে যদি কিছু বলতেন। জি, প্যালিয়েটিভ কেয়ার অ্যাকচুয়ালি একটি সম্মিলিত টিম অ্যাপ্রোচ, এবং এই টিমে ডাক্তার, শুধু ডাক্তার নার্স না, এছাড়া আরো অনেকে কাজ করতে পারে। ডাক্তার নার্সের পাশাপাশি আছেন কিছু প্রাথমিক বা প্রাইমারি লেভেলে যারা কাজ করেন, স্বাস্থ্যকর্মী যারা আছেন, গ্রাসরুট লেভেল ওয়ার্কার যাদেরকে আমরা প্যালিয়েটিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট বলে থাকি, তারা আছেন। এছাড়া সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট ওনারা কাজ করতে পারেন, বিভিন্ন ফিজিওথেরাপিস্ট, এছাড়া অন্যান্য থেরাপিস্ট যেমন আছেন, যেমন স্পিচ থেরাপিস্ট, আর্ট থেরাপিস্ট, মিউজিক থেরাপিস্ট, ওনাদেরও ভূমিকা আছে। তাছাড়া বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক যারা আছেন এবং সমাজের বিভিন্ন ভলান্টিয়ার গ্রুপ আছেন, তারাও এখানে কিন্তু এই প্যালিয়েটিভ কেয়ারের জন্য কাজ করতে পারেন। আপনি যদি আমাকে জানতে চান যে বাংলাদেশের প্রেক্ষাপটে প্যালিয়েটিভ কেয়ারের শুরুর ইতিহাসটা, অ্যাকচুয়ালি প্যালিয়েটিভ কেয়ার আসলে বিভিন্ন ফর্মে অনেক আগে থেকে চলে আসে, কিন্তু আমি যদি প্রাতিষ্ঠানিক রূপে বলি, সর্বপ্রথম 2007 সালে এই সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ারের যাত্রা শুরুর মাধ্যমেই আপনার বলা যায় যে প্যালিয়েটিভ কেয়ার সেবাটা শুরু হয়। তৎকালীন যে চেয়ারম্যান ছিলেন শ্রদ্ধেয় অধ্যাপক নিজামুদ্দিন আহমেদ স্যারের হাত ধরে 2007-এ এটা শুরু হয়। প্রথমে শুধুমাত্র আউটডোর সেবার মাধ্যমে একটা ছোট্ট ঘরের মধ্যে এটা শুরু হয়, এবং 2011 সালে তৎকালীন যে রাষ্ট্রপতি ছিলেন মহামান্য রাষ্ট্রপতি, তার হাত ধরে সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ারের করা হয়, স্থাপনা শুরু করা হয়, এবং পরবর্তীতে এটা 2017 সালের দিকে আসে একটি আলাদা ডিপার্টমেন্ট অফ প্যালিয়েটিভ মেডিসিন হিসেবে রূপ লাভ করে। এবং এই সময়টার মধ্যে দিয়ে আস্তে আস্তে আমাদের কাজের ব্যাপ্তি বেড়েছে, টিমে যে সদস্য সংখ্যা ছিল সেগুলোর সংখ্যা আস্তে আস্তে বাড়ছে এখন। ধন্যবাদ। আসলে প্যালিয়েটিভ কেয়ার সম্পর্কে বিশদভাবে জানতে হলে মোটামুটি আমরা আজকের আলোচনা থেকে কিছুটা ধারণা পেয়েছি, তবেও প্যালিয়েটিভ কেয়ারে যদি কোনো ভলান্টিয়ারিজমের সুযোগ আছে কিনা, বিশেষ করে প্রফেশনাল ডাক্তাররা তো এই সেবা দিয়েছেন বা ওনারা এই প্রশিক্ষণ নিচ্ছেন, বিশেষ করে এটা দেওয়া যায়। এই যে বর্তমানে ভলান্টিয়ারিজম, যারা নন প্রফেশনাল হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডার না, ঠিক তারা মূলত স্বাস্থ্য খাতে সমাজকর্মের মাধ্যমে এগিয়ে যেতে চায়, প্যাশেন্ট কেয়ার করতে চায়, ধরেন নার্সও না, তারা এই ধরনের ভলান্টিয়ারদের জন্য কোনো সুযোগ বিশেষ করে প্যালিয়েটিভ কেয়ারের মধ্যে আছে কিনা, বা তারা এই ধরনের কোনো প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে কিনা? অবশ্যই আছে, এবং এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে মেডিকেল যে স্বাস্থ্য ব্যবস্থা, সেখানে অন্যান্য সাবজেক্টে এই সুযোগটা অতটা প্রমিনেন্ট না হলেও প্যালিয়েটিভ কেয়ারে কিন্তু ভলান্টিয়ারদের রোলটা অনেক বেশি। এবং শুধু এটা আমাদের দেশ না, দেশে বিদেশে সব জায়গায় প্যালিয়েটিভ কেয়ারে ভলান্টিয়াররা কিন্তু অনেক ধরনের কাজ করে থাকেন। ভলান্টিয়াররা হয়তো এখানে আপনার যে চিকিৎসা যেটা বলা যে মেডিকেল ট্রিটমেন্ট সেটা দিতে পারবেন না, কিন্তু আমাদের যে অন্যান্য যেগুলো আছে, যেগুলো নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট বা রোগীদের যে যত্ন নেওয়ার ব্যাপারটা, সেগুলো পরিচর্যা করা, রোগী বা তার পরিবারকে মানসিক বা সামাজিক সহায়তা দেওয়া, তাকে একটু সময় দেওয়া, তার সাথে কথা বলা, এই ধরনের বিভিন্ন সাপোর্ট গুলো দেওয়া সম্ভব হয়। অনেক সময় যেসব রোগীরা হয়তো ইভেন আর্থিক কষ্ট ভোগেন, তাদেরকে বিভিন্ন সাহায্যের ব্যবস্থা করে দেওয়া, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে দেওয়া, এই ধরনের বিভিন্ন কাজও কিন্তু তারা করতে পারেন কিন্তু। এবং এখানে ভলান্টিয়ার হিসেবে কাজ করতে গেলে যে কোনো মানুষ যারা প্যালিয়েটিভ কেয়ারের জন্য প্রতি আগ্রহী কাজ করতে পারেন। ডাক্তার নার্সরাও ভলান্টিয়ার হিসেবে কাজ করতে পারেন, সমাজের যে কোনো লেভেলের মানুষ, ইভেন স্টুডেন্ট থেকে শুরু করে যারা রিটায়ার্ড আছেন, তারা যারা ব্যবসায়ী মানুষ, শিক্ষক, ছাত্র, সাংবাদিক, এনি লেভেলে মানুষ কাজ করতে পারে। তবে হ্যাঁ, এখন কাজ করতে গেলে আসলে কি কাজ করব, কিভাবে করব, সেগুলোর জন্য কিছুটা জ্ঞানের প্রয়োজন হয়, জানার প্রয়োজন হয়। সো এই জন্য আমাদের ডিপার্টমেন্ট অফ প্যালিয়েটিভ মেডিসিনে বিভিন্ন কোর্স আছে, তার মধ্যে একটা কোর্স আছে 3 দিনের কোর্স, ইন্ট্রোডাক্টরি কোর্স ইন প্যালিয়েটিভ কেয়ার, যেটা আসলে এই ধরনের ভলান্টিয়ারদের জন্য ওপেন ফর অল। আমরা বছরে বিভিন্ন সময় এই কোর্সগুলো করে থাকি, এবং দেখা গেছে যে সমাজের বিভিন্ন স্তরের মানুষ কিন্তু এই ধরনের প্রোগ্রামে পার্টিসিপেট করে থাকেন। এবং আমাদের 2টি প্রকল্প আছে, করাইল এবং নারায়ণগঞ্জ, সেসব জায়গাতে কিন্তু অনেক ভলান্টিয়াররা কিন্তু আমাদের প্যালিয়েটিভ কেয়ার কাজের সাথে কিন্তু যুক্ত আছেন। মোটামুটি ধারণা পাওয়া গেল যে স্বাস্থ্য খাতে যে বিশেষ করে করোনা মহামারীর সময়ে যে সমস্ত
ছোট ছোট উদ্যোগগুলো নিয়েছে, বিভিন্ন ভলান্টিয়ার কার্যক্রম এসছে। তার মানে বোঝা যাচ্ছে যে প্যালিয়েটিভ কেয়ারে যদি কেউ প্রশিক্ষণ নিয়ে এই ধরনের সেবামূলক কাজের পাশাপাশি তার মোটামুটি ক্যারিয়ারও নিশ্চিত করতে পারবে। এছাড়া প্যালিয়েটিভ কেয়ার সম্পর্কে জানতে, মানে যদি বিশদভাবে আমরা জানতে চাই একজন হিসেবে, আমরা মূলত কাদের শরণাপন্ন হব বা কোথায় যাব, এই ধরনের কোনো ইনফরমেশন যদি দর্শকদের উদ্দেশ্যে জানাতে। আধুনিক যুগে আসলে এখনকার টেকনোলজিক্যাল যুগে আসলে কারো সাহায্য প্রয়োজন হয় না, কারণ আমাদের ইন্টারনেট আছে, ফেসবুক আছে, এসব জায়গা থেকে যথেষ্ট পরিমাণ তথ্য কিন্তু কালেক্ট করা সম্ভব। সো যে কেউ ইন্টারনেটে সার্চ করলে প্যালিয়েটিভ কেয়ার সম্বন্ধে জানতে পারবে। তাছাড়া যদি আমাদের যেটা আমাদের প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের ফেসবুক পেজ আছে, আমাদের ওয়েবসাইট আছে, সেখানেও কিছু কিছু তথ্য দেওয়া থাকে এবং মাঝে মধ্যে আমাদের কাজগুলোকে ওখানে হাইলাইট করা হয়। এছাড়া যেটা বললাম যে কেউ যদি যুক্ত হতে চায়, ভলান্টিয়ার কোর্সের কথা বললাম, কেউ যদি যে কোনো তথ্য ইনফরমেশন হয় সরাসরি আমাদের ডিপার্টমেন্টে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো এই তো আমরা উই আর অলওয়েজ ওপেন ফর অল, যে এই ধরনের কোঅপারেশন যদি প্যালিয়েটিভ কেয়ার সম্বন্ধে কেউ জানতে চায় বা সেবা নিতে চায়, তাহলে আমরা সবসময় আমরা আছি সেখানে তাদের জন্য। আচ্ছা, বাংলাদেশে বর্তমানে প্যালিয়েটিভ কেয়ারের অবস্থাটা কেমন, সার্বিক পরিস্থিতি? আপনারা তো শুরুই করেছেন বললেন ছোট্ট একটা রুম থেকে, আমরা যেটা ওয়েবসাইট ভিজিট করে দেখেছি এবং স্যারের একটা প্রোগ্রাম আমরা দেখেছি, যিনি এটার উদ্যোক্তা ছিলেন স্যার। তো এখন কেমন, এই যে শুরু থেকে বর্তমান প্রেক্ষাপট পর্যন্ত অবস্থাটা কেমন যদি বলতেন? জি, ছোট্ট একটা রুম দিয়ে যখন যাত্রা শুরু হয় তখন হয়তো স্যারের সাথে হয়তো এক দুজন সঙ্গী ছিলেন। সেই জায়গা থেকে এখন আস্তে আস্তে এটা ডিপার্টমেন্টের রূপ লাভ করেছে। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ই ব্লকের পঞ্চম তলা পুরোটা এবং ষষ্ঠ তলা আরো অফিসিয়াল কিছু রুম আছে, এটা নিয়ে আমাদের প্যালিয়েটিভ মেডিসিন বিভাগ। এখানে বর্তমানে আমাদের 21টি শয্যা আছে রোগীদের জন্য, পুরুষ রোগীর 9টি, মহিলা রোগীদের জন্য 9টি এবং শিশুদের জন্য পিডিয়াট্রিক্স গ্রুপের জন্য 3টি, মোট 21টি শয্যা আছে। সো এছাড়া প্যালিয়েটিভ কেয়ারে যে যে সেবাগুলো দেওয়া সম্ভব হয়, যেমন আউটডোর সেবা, ইনডোর সেবা, ডে কেয়ার বেসিস সেবা, তাছাড়া কিছু আমাদের লিম্ফেডিমা ক্লিনিক বলে একটা সেবা চালু আছে। আমাদের রোগীদের জন্য আমাদের 24 আওয়ার্স টেলিফোন সার্ভিস আছে। তারপর আমরা আমাদের ঢাকা শহরের মধ্যে রোগীদের জন্য আমরা হোম কেয়ার সার্ভিস দিয়ে থাকি। আমরা কমিউনিটিতে বিভিন্ন কাজ করি, যেমন আমাদের কমিউনিটি প্যালিয়েটিভ কেয়ার প্রকল্প আছে দুটো, করাইল এবং নারায়ণগঞ্জে। তার সাথে সাথে আমরা বিভিন্ন ট্রেনিং, যেগুলো বলছিলাম, বিভিন্ন কিছু ট্রেনিং আছে, আমাদের কিছু রিসার্চের কাজও হয়। তো এই সব মিলে আমাদের কাজের ব্যাপ্তিটা বলা চলে আর কি। আর এখন আমাদের যে হয়তোবা প্রথম দিকে হয়তোবা এই বিভাগের মানুষের সংখ্যা হয়তো 2 থেকে 4 জনের মধ্যে ছিল, কিন্তু এখন এটা আস্তে আস্তে যদি আমি সবকিছু মিলে ধরি, ডিপার্টমেন্ট প্রকল্প সব মিলে প্রায় এটা 60-70 জনের মোটামুটি মানুষ এখানে আমাদের সাথে কাজ করছে আর কি। সো আস্তে আস্তে জিনিসটা বড় হয়েছে, কিন্তু এখনো বলতে হবে যে আমাদের যতটুকু প্রয়োজন বা আমাদের দেশের যে মানুষের প্যালিয়েটিভ কেয়ারের নিড, সেটা মেটাতে হলে এই সংখ্যাটা কোনোভাবেই যথেষ্ট নয়। সো আমাদের আরো বেশি জায়গা, আরো বেশি ম্যান পাওয়ারের প্রয়োজন, এবং সময়ের সাথে সাথে আশা করি যে এগুলো হয়তো আরো বিস্তৃতি লাভ করবে। ধন্যবাদ। দর্শকদের মধ্য থেকে খুব সুন্দর একটা প্রশ্ন এসছে, উনি জানতে চাচ্ছেন আসলে নিরাময় অযোগ্য কেন বলা হচ্ছে প্যালিয়েটিভ কেয়ারের মধ্যে নিরাময় অযোগ্য রোগ, এই নিরাময় অযোগ্য রোগগুলো আসলে কি স্পেসিফিক চিহ্নিত করা যায়? আসলে বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। জি অবশ্যই, আমি একটা সহজ ভাষায় বলি। যেমন ধরেন একটা মানুষের যক্ষা হলো, টিবি বা যক্ষা হলো, তো সেখানে ডাক্তার 6 মাস বা 1 বছর যতটুকু কোর্স দেবেন সেটা খেলে তার টিবি ভালো হয়ে যাবে। মানুষের টাইফয়েড হলো, নিউমোনিয়া হলো, সেগুলোকে আপনি অ্যান্টিবায়োটিক দিলেন, 7 দিন 14 দিনের কোর্স খেলে ভালো হয়ে গেল। কিন্তু কিছু রোগ আছে যেগুলো কখনোই ভালো হবে না, যেমন ডায়াবেটিস যদি আমি ধরি, হার্টের সমস্যা যদি ধরি, কিডনি রোগ যদি ধরি, বা ক্যান্সার, এই রোগগুলা একবার হয়ে গেলে হওয়ার পরে কিন্তু আর কখনো পুরোপুরি ভালো হবে না। এই রোগগুলোকে হয়তো নিয়ন্ত্রণে রাখা সম্ভব, এবং সময়ের সাথে সাথে আস্তে আস্তে এই রোগগুলা খারাপের দিকে যেতে থাকে। সো এইগুলোকে বলা হচ্ছে নিরাময় অযোগ্য রোগ, এবং এই নিরাময় অযোগ্য রোগগুলা নিয়ে আমরা কাজ করি। এবং আমি যদি বিশ্বের কথা বলি, আমাদের সারা বিশ্বে দেখা গেছে এখন যত মৃত্যু হয় তার মধ্যে 70%-এর চেয়েও বেশি মৃত্যু কিন্তু হচ্ছে এই ধরনের অনিরাময় যোগ্য রোগ, যেগুলোকে নন কমিউনিকেবল ডিজিজ বলা হচ্ছে। আচ্ছা, যাই হোক, দর্শক আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুল মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে প্যালিয়েটিভ কেয়ার ইউনিটের সেবা যদি কোনো সাধারণ মানুষ নিতে চায় বা কোনো পরিবারের সে ধরনের যদি রোগী থেকে থাকে, তাহলে কি করতে হবে? মানে একজন সাধারণ রোগী হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার সাথে কিভাবে যোগাযোগ করবে? ওকে,
আমাদের যে সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ার যেটা ফেসবুকের অফিসিয়াল পেজ আছে ওখানে নক করলেও আমরা, যদিও আমাদের ম্যান পাওয়ার কম, চেষ্টা করি আমরা কেউ ইনফরমেশন জানতে চাইলে সেটা অ্যান্সারটা দেওয়ার জন্য। এক, দুই নাম্বার, সেবা নিতে গেলে যেটা ফার্স্ট কথা যে আমাদেরকে সেই রুগীকে অবশ্যই তার প্যালিয়েটিভ কেয়ারের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। এবং আমাদের যত ধরনের সেবা আছে সবগুলো নিতে গেলে তার এন্ট্রি পয়েন্ট হচ্ছে আমাদের আউটডোরের মাধ্যমে। আমাদের আউটডোর রুম নাম্বার হচ্ছে 511, যেটা মেডিসিন বঙ্গবন্ধু বিএসএমইউর মেডিসিন আউটডোর বিল্ডিং, যেটা 1 নম্বর বিল্ডিং, সেটা 5 তলায় 511 নম্বর রুম। প্রতিদিন অফিস টাইমে এই আউটডোর সেবাটা দেওয়া হয় অন্যান্য ডিপার্টমেন্টের মতন। এবং যে কোনো রুগী প্যালিয়েটিভ কেয়ার সেবা পেতে গেলে প্রথমে টিকিট কেটে ওই রুমে যেতে হবে, সেখানে রেজিস্ট্রেশন হতে হবে, তারপর সেখানে আলাপ আলোচনার মধ্যে ডাক্তার সেখানে তাকে কি আউটডোর বেসিস সেবা দিবেন নাকি তার ভর্তি হতে হবে বা হোম কেয়ার লাগবে সেটা সেখান থেকে নির্ধারণ করে দেওয়া হয়। বাট যেটা বললাম আমি, যে কোনো সেবা যেতে গেলে প্রথমে 511 নম্বর রুমে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা, এই সেবাটি তাহলে যারা নিতে চান, আশা করি দর্শক আপনারা উত্তরটি পেয়েছেন। এবং প্যালিয়েটিভ কেয়ারের কোনো রোগী যদি থাকে, আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় 511-তে গিয়ে যোগাযোগ করবেন এবং প্রয়োজনীয় নিয়ম কানুন মেনে আপনারা সেই সেবাটি নিতে পারবেন। স্যারের কাছে আরেকটি প্রশ্ন আমি করতে চাই যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ভিন্ন হাসপাতাল ছাড়া কিভাবে প্যালিয়েটিভ কেয়ার দেওয়া সম্ভব, সেবা দেওয়া সম্ভব? জি, বাংলাদেশে আসলে বিএসএমইউ বাদে যে অল্প কিছু আর কিছু যারা আছেন প্রাইভেট সেক্টরে কিছু প্যালিয়েটিভ কেয়ার নিয়ে কাজ করেন কিছু অর্গানাইজেশন আছেন। এছাড়া ঢাকা শিশু হসপিটাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বা ক্যান্সার হসপিটাল, ডেল্টা হসপিটাল, স্কয়ার, এসব জায়গাতে প্যালিয়েটিভ কেয়ার নিয়ে কিছু কাজ হচ্ছে। কিন্তু প্রাতিষ্ঠানিক কাজ করতে বলে শুধুমাত্র বিএসএমইউ কে এখনো বলা হয় যে প্যালিয়েটিভ মেডিসিন আলাদা বিভাগ আছে বলে। কিন্তু এই প্যালিয়েটিভ মেডিসিন বিভাগে একমাত্র সারা বাংলাদেশের পুরো মানুষের সেবার চাপ নিতে সক্ষম নয়। কারণ আমরা হয়তো এখানে সবকিছু সেবা মিলে হয়তো প্রতি বছরে 2000 থেকে 2500 মানুষের সেবা দিতে পারি, কিন্তু দেখা গেছে যে বাংলাদেশে প্রতি বছরে প্রায় 6 লাখেরও বেশি মানুষের প্যালিয়েটিভ কেয়ার সেবার প্রয়োজন। তো আমি যদি শুধুমাত্র হসপিটাল দিয়ে সেবা দিতে যাই তাহলে আমার এরকম বিএসএমইউর মতন আরো 300টা হসপিটাল বানাইতে হবে, যেটা সম্ভব নয়। তো এজন্যই এই প্যালিয়েটিভ কেয়ারের দিতে গেলে দেখা গেছে যেটা আন্তর্জাতিক লেভেলও এই প্রাতিষ্ঠানিক সেবার বাইরেও আরো বিভিন্নভাবে সেবা দেওয়া যেতে পারে। যেমন একটা হচ্ছে রোগীর বাসায় গিয়ে সেবা দেওয়া, যেটা হচ্ছে হোম কেয়ার সার্ভিস বলা হয়। আমাদের রোগীগুলো আছে যারা অনেক ক্রিটিক্যাল পজিশনে থাকেন বা নাজুক পরিস্থিতিতে থাকেন, তাদের অনেকে হয়তো সবসময় হাসপাতালে এসে সেবা নিতে পারবেন না। তো এসব ক্ষেত্রে আমাদের হোম কেয়ার টিম আছে যারা রোগীর বাসায় গিয়ে সেবা দিতে পারে। এটা এক হতে পারে। 2 নম্বর আরেকটা হচ্ছে কমিউনিটি বেসড প্যালিয়েটিভ কেয়ার বা কমিউনিটিতেই প্যালিয়েটিভ কেয়ার। উদাহরণস্বরূপ যেটা আমি বলছিলাম যে আমাদের করাইল এবং নারায়ণগঞ্জে 2টা প্যালিয়েটিভ কেয়ার প্রকল্প আছে এরকম। সো এরকম কমিউনিটি লেভেলও, হাসপাতাল ছাড়াও কমিউনিটি লেভেলও প্যালিয়েটিভ কেয়ার দেওয়া সম্ভব। এবং এক্ষেত্রে আমাদের যে কমিউনিটিতে আমাদের যে টিম আছে তার সাথে কমিউনিটির যে সাধারণ মানুষজন আছে তারাও কিন্তু আমাদেরকে হেল্প করে ভলান্টিয়ার অ্যাক্টিভিটিস এর মাধ্যমে। এটা আরেকটা জিনিস আছে যেটা বলা হচ্ছে হসপিস কেয়ার বলা হয়, যেটা অ্যাকচুয়ালি বাংলাদেশে হসপিস বলতে এরকম কোনো সেন্টার এই মুহূর্তে বাংলাদেশে নাই, কিন্তু বিদেশে যদি আপনি ধরেন এরকম অনেক হসপিস সেন্টার আছে যারা হয়তো এই অনিরাময়যোগ্য রোগের নিরাময়যোগ্য রোগীরা যখন একেবারে জীবনের শেষ প্রান্তে গিয়ে উপস্থিত হয় তাদেরকে এই ধরনের হসপিস সেন্টারে রেখে সেবাটা দেওয়া হয়। অনেকটা হসপিস সেন্টারকে আমরা নার্সিং হোম বা এরকম নার্সিং হোম টাইপের সাথে আমরা তুলনা করতে পারি কিছুটা। সো এইভাবে শুধুমাত্র হসপিটাল বেসড প্যালিয়েটিভ কেয়ারের পাশাপাশি বিভিন্ন লেভেলও দেওয়া সম্ভব প্যালিয়েটিভ কেয়ার। এই যে সেবাগুলো বাংলাদেশ ব্যাপী আস্তে আস্তে বিস্তৃত হচ্ছে, বুঝতেই পারলাম। প্যালিয়েটিভ কেয়ারে হোম কেয়ার কি সম্ভব? এবং বিএমএসসি এর সাথে যদি যোগাযোগ করে তারা কি কোনো এই ধরনের টেকনিক্যাল বা নৈতিক সাপোর্ট দেয় কিনা হোম কেয়ারে? জি হ্যাঁ, যেটা বলছি যে হোম কেয়ার সার্ভিস মানে হচ্ছে রোগীর বাসায় গিয়ে সেবা দেওয়া। ইয়েস, বিএসএমইউর প্যালিয়েটিভ কেয়ারের একটা হোম কেয়ার সার্ভিস চালু আছে। অ্যাকচুয়ালি এটা প্রায় 2008 সাল থেকে আস্তে আস্তে চালু আছে এবং বর্তমানে বিশ্ববিদ্যালয় নিজে এটাকে ফান্ডিং করে, বিশ্ববিদ্যালয়ের ফান্ডিং এ এই হোম কেয়ার সার্ভিসটা দেওয়া হয়। বাট কিন্তু এই মুহূর্তে আমরা শুধুমাত্র ঢাকা শহরের মধ্যে এই হোম কেয়ার সার্ভিসটা দেওয়া সম্ভব। যেসব রোগীরা আমাদের এখান থেকে হয়তো ছুটি নিয়ে যান, যারা ঢাকায় থাকেন, তাদেরকে আমরা প্রয়োজন হলে হোম কেয়ার সার্ভিস দিয়ে থাকি। অথবা যেসব রোগী হয়তো আগে সেবা নেন নাই কিন্তু আমাদের এখানে রেজিস্ট্রেশনের পরেও ডাইরেক্ট হোম কেয়ার সার্ভিসটা নিতে পারে। সেজন্য প্রথমে এসে 511 নম্বর রুমে রেজিস্ট্রেশন করার পর পরবর্তীতে আমাদের হোম কেয়ারের জন্য আলাদা রেজিস্ট্রেশন করতে হয়। তখন আমাদের হোম কেয়ার টিমের সাথে যোগাযোগ করে এই রেজিস্ট্রেশনটা করা হয় এবং রেজিস্ট্রেশনের পরে প্রথমে আমাদের ডাক্তার ভিজিটের মাধ্যমে
তার প্রাথমিক অ্যাসেসমেন্ট করে কি ধরনের সেবা দিতে হবে সেটার উপর ডিপেন্ড করা দেওয়া হয় আর কি। আমরা সাধারণত হোম কেয়ার সার্ভিসের মাধ্যমে সপ্তাহে 5 দিন সেবাটা দিয়ে থাকি। এই 5 দিনের মধ্যে আমাদের একদিন থাকে ডাক্তার ভিজিট, একদিন থাকে নার্স ভিজিট, আর বাকি 3 দিন থাকে পিসিএ বা প্যালিয়েটিভ কেয়ার অ্যাসিস্ট্যান্টদের ভিজিট। এবং কোন রোগীর কোন সময় কি ধরনের সেবা প্রয়োজন, কতদিন পরে প্রয়োজন, এটা টিম প্রতি সপ্তাহে অ্যাসেসমেন্টের মাধ্যমে নির্ধারণ করে এবং সেই অনুযায়ী সেবাটা দেওয়া হয়। শুধু এটা হচ্ছে ঢাকা শহরের মধ্যে। এছাড়াও আমাদের যেটা করাল এবং নারায়ণগঞ্জে, ওইখানেও ওই এলাকার জন্য আমাদের যতটুকু গন্ডি আছে তার মধ্যে আমাদের টিমের মাধ্যমে হোম কেয়ারটা দেওয়া হয় এখানে। ধন্যবাদ স্যার। আরেকটা বিষয় খুব ইন্টারেস্টিং, একজন প্রশ্ন করছেন যে কারো ঘরে যদি কোনো ক্যান্সার রোগী থাকে এবং ক্যান্সার রোগীদের যদি প্যালিয়েটিভ কেয়ারের অন্তর্ভুক্ত করা হয়, এটি কেমন সম্ভব কিনা এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এটা চ্যালেঞ্জ গুলো কি কি, এ বিষয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, অবশ্যই সম্ভব। এখন আমি একটু পিছন দিকে যদি আসি, যে আমি যদি সারা বিশ্বের চিত্র যদি দেখি, যে প্যালিয়েটিভ কেয়ার রোগীদের মধ্যে হয়তো অ্যারাউন্ড 30% রোগী হচ্ছে ক্যান্সার রোগী। এছাড়া আরো যেটা বলছি যে হার্টের রোগী আছে, নিউরোলজিক্যাল রোগী আছে, সেগুলো আছে। কিন্তু বাংলাদেশে প্যালিয়েটিভ কেয়ারের পরিস্থিতি যদি আমি ধরি, আমাদের প্রায় 95% রোগী কিন্তু এখন ক্যান্সার রোগী। সো নন ক্যান্সার রোগী আমাদের কম। সো ক্যান্সার রোগীদের অবশ্যই প্যালিয়েটিভ কেয়ার দেওয়া সম্ভব এবং আসলে প্রয়োজন। একজন ক্যান্সার রোগী প্রথমে তার ক্যান্সার ধরা পড়ার পরেই প্রথমে তার প্যালিয়েটিভ কেয়ারের সেবা পুরোপুরি নাও লাগতে পারে। উনি হয়তো তখন প্যালিয়েটিভ কেয়ার রেজিস্ট্রেশন করতে পারেন, তখন হয়তো তার সাথে কাউন্সিলিং বা বিভিন্ন রোগ সম্বন্ধে আলাপ বা তাকে কিছুটা কেয়ার গিভারদেরকে কিভাবে সেবা নিতে হবে সেগুলো দেখে যেতে পারে। পরবর্তীতে যখন তার ক্যান্সার আস্তে আস্তে আরো দিন পার হয়, তার মধ্যে আরো বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে, যেমন ব্যথা, ঘা, কিছু মানসিক বা সাইকোলজিক্যাল সমস্যা দেখা দিতে পারে। তখন হয়তো প্যালিয়েটিভ কেয়ারের রোলটা আরো আস্তে আস্তে বেড়ে যায়, তখন আরো বেশি প্রয়োজন হয়। সো অবশ্যই অবশ্যই এসব ক্যান্সার রোগীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার দেওয়া পসিবল, এবং এই প্যালিয়েটিভ কেয়ারের মাধ্যমে এই ক্যান্সার রোগীরা যারা বিশেষ করে শেষ পর্যায়ে গিয়ে বিভিন্ন ধরনের কষ্ট বা ভোগান্তিতে সাফার করেন, শুধু রোগী নয়, রোগীর পরিবারও, তাদের এই কষ্টগুলো কমানোর জন্য আমরা কাজ করতে পারি। আর আপনি চ্যালেঞ্জের কথা বলছিলেন, অ্যাকচুয়ালি শুধু ক্যান্সার রোগী নেই, প্যালিয়েটিভ কেয়ার এখন আসলে একটা বড় চ্যালেঞ্জের কাজ। তার প্রথম কারণ একটা বলবো যে সারা বিশ্বে কিন্তু প্যালিয়েটিভ কেয়ার বা প্যালিয়েটিভ মেডিসিন সাবজেক্টটা কিন্তু খুব বেশি দিন আগের না, আর বাংলাদেশে এটা তো একেবারে প্রায় নতুনই বলা যায়। সো এই একটা নতুন জিনিস সম্বন্ধে সাধারণ মানুষের মধ্যে তো ধারণা কমই আছে, এবং আমাদের অনেক হেলথ প্রফেশনালদের মধ্যে কিন্তু স্বচ্ছ ধারণার অভাব আছে। সো যেখানে ধারণার অভাব, সেখানে কাজ করতে গেলে চ্যালেঞ্জ ফোকাস করতেই হয়, যে আমরা আসলে কোন রোগীদেরকে সেবা দিই, কি সেবা দিচ্ছি, সেগুলা নিয়ে কিছু কোয়ারিজ থেকে যায়, কিছু অস্পষ্টতা থেকে যায়। তাছাড়া আমাদের আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের যেরকম আসলে প্যালিয়েটিভ কেয়ারের যে নিড আছে সেটা মেটাতে গেলে যে জনবল দরকার বা যে জায়গা স্পেস দরকার, সেগুলো আমাদের কিন্তু নেই। সো এগুলো একটা বড় চ্যালেঞ্জ। আমাদের যে প্রকল্পগুলো চলছে বা আমাদের করাল বা নারায়ণগঞ্জে যে মানুষগুলো সেবা পেয়ে আসছে, এগুলো বিদেশি ফান্ডিং এর মাধ্যমে চলে, এবং এই ফান্ডিং গুলো কিন্তু শেষের দিকে। সো এর পরবর্তীতে এই প্রকল্পগুলো কি হবে? ফান্ডিং না থাকলে কিন্তু এই মানুষের জন্য যে সেবাগুলো পাচ্ছিল গত 3 বছর বা 5 বছর ধরে, এগুলো কিন্তু এখন বন্ধ হয়ে যাবে। সো এগুলো একটা বড় চ্যালেঞ্জ। তারপর আমরা ঢাকা শহরের মধ্যে হোম কেয়ার সার্ভিস চালাচ্ছি, এটা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত বাৎসরিক হারে টাকা দিচ্ছে, কিন্তু এখানে আরো ডেভেলপ করার আরো সুযোগ আছে। আমাদের টিম যদি আরো বড় হয়, আমরা যদি আরেকটু লজিস্টিক সাপোর্ট পাই, তাহলে আরো বেশি মানুষকে সেবা দেওয়া, আরো ভালোভাবে ফ্রিকোয়েন্টলি সেবা দেওয়া সম্ভব হবে। এছাড়া আমরা জনসচেতনতামূলক কার্যক্রম, প্যালিয়েটিভ কেয়ারের ব্যাপ্তি সম্বন্ধে মানুষজনকে জানানো, ডাক্তারদের মধ্যে এই বিভিন্ন নলেজ ডেভেলপ করা, এগুলোর মধ্যেও কাজ করার কিন্তু সুযোগ আছে। সো এই অনেকগুলো চ্যালেঞ্জই কিন্তু এখন সামনে আছে, আমাকে বলতে হবে। কিন্তু আর আরেকটা জিনিস হচ্ছে, যেটা সারা বিশ্বে যেমন প্যালিয়েটিভ কেয়ার কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা একটা জায়গা করে নিয়েছে, যেমন প্রাইমারি হেলথ কেয়ার যেটা বলি, সেটাতে কিন্তু এখন প্যালিয়েটিভ কেয়ারকে অন্তর্ভুক্ত করার কথা। 2014 সালে যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO যে হয়, ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি হয়, সেখানে কিন্তু প্যালিয়েটিভ কেয়ারকে কিন্তু প্রাইমারি হেলথ কেয়ারে অন্তর্ভুক্ত করার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া হয়, এবং সেই সিদ্ধান্তে কিন্তু বাংলাদেশ কিন্তু ওয়ান অফ দ্য সিগনেটরিজ। কিন্তু আসলে কিন্তু সেই ডিসিশন হলেও কিন্তু প্যালিয়েটিভ কেয়ার কিন্তু সেভাবে কিন্তু আগায় নেই, কারণ এক্ষেত্রে সরকারকে এগিয়ে আসতে হবে, সরকারি লেভেলে কিন্তু আরো অনেক কিন্তু কাজ বাড়াতে হবে। সো যদি সরকার যদি এই জিনিসটার দিকে হাত দেয়, এবং আরো ভালোভাবে যদি আমরা সরকারি ভাবে লেভেলে বিভিন্ন জায়গায় সেক্টরে যদি প্যালিয়েটিভ কেয়ারকে ডেভেলপ করা সম্ভব হয়, তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো বলে আশা করি। তো এই চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আছে এখন।
আরেকটি সুন্দর বিষয় লক্ষ্য করা যায় যে আমি কয়েকজনকে কমেন্টে দেখছি যে মৃত্যু পথযাত্রী যে রোগী আছে বা শেষ সময় শেষ দিনগুলো বার্ধক্যে চলে যাওয়া এই রোগীগুলোকে অনেকেই চিন্তা করে যে ওল্ড কেয়ার হোমে রেখে দেওয়া। আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার যদিও তেমন হয় না, আমাদের পারিবারিক বন্ধনগুলো শক্ত। এই মূলত এই প্যালিয়েটিভ কেয়ার এবং মৃত্যু পথযাত্রী রোগীর শেষ সময় মনে করেন আসলে কতটুকু যৌক্তিক এই দুইটা বিষয়কে একসাথ করে দেখার, প্যালিয়েটিভ কেয়ার এবং মৃত্যু পথযাত্রীর রোগী আমাদের যে গুরুজন বাবা মা এদের দুইটার ভিতরে মিলিয়ে ফেলে, এই বিষয়টা যদি একটু পরিষ্কার করে বলতেন। আপনি যদি মৃত্যু পথযাত্রীর কথা বলেন তাহলে সেটা হচ্ছে যেটা আমরা বলি মেডিকেল ভাষায় এন্ড অফ লাইফ কেয়ার। এবং আমাদের এটা তো ঠিক যে মানুষ জন্মালে মরতে হবে এবং কেউ মৃত্যুকে এড়াতে পারবে না। আমি আপনি সবাইকে 100% মৃত্যু ফেস করতে হবে এবং সবাইকে কিন্তু এই মৃত্যুর সময় কিন্তু কিছু না কিছু ভোগান্তি বা কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। সেটা শুধু শারীরিক কষ্ট হবে তা না, এটা মানসিক বা সামাজিক কষ্ট, আর্থিক কষ্ট এগুলো হতে পারে। এবং আমরা হয়তো এই ধরনের রোগীগুলো যখন এই সময় উপস্থিত হয়, হয়তো যখন যেটা হয়তো মেডিকেলের ভাষায় আমরা অনেকেই হয়তো ডাক্তার নার্সে বলে থাকি যে আমাদের আর কিছুই করার নাই, বাসায় নিয়ে যান, রোগীকে ভালো মন্দ খাওয়া যান, আল্লাহ আল্লাহ করেন এরকম। কিন্তু প্যালিয়েটিভ কেয়ার মনে করে যে আমাদের কিছুই করার নাই, এটা একটা ভ্রান্ত ধারণা, কারণ আমাদের অনেক কিছু করা আছে। এই যে কষ্টগুলোর কথা আমরা বললাম, এই কষ্টগুলো কমানোর জন্য, এই ভোগান্তিগুলো কমানোর জন্য কিন্তু প্যালিয়েটিভ কেয়ার কাজ করে থাকে। এবং এই ভোগান্তিগুলো কমিয়ে মানুষের একটা সুন্দর সহজ মৃত্যু নিশ্চিত করার জন্যই প্যালিয়েটিভ কেয়ার কিন্তু মেইনলি কাজ করে থাকে। আমরা কিন্তু রোগের মৃত্যুকে ত্বরান্বিতও করি না বা মৃত্যুকে ডিলেও করি না, আমরা জাস্ট খালি তার একটা সুন্দর সহজ ভোগান্তি মুক্ত মৃত্যু নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাই। এটা হচ্ছে এন্ড অফ লাইফ এর পার্সপেক্টিভের কথা। আর এটা যেটা আপনি বলছিলেন যে বয়স্ক রোগী বা বয়স্ক বাবা মাদের কথা বলছেন, যেটা হয়তো নার্সিং হোম, আপনি ওল্ড হোমস এর কথা বলছেন। অ্যাকচুয়ালি ওল্ড হোমস এর কনসেপ্টটা বিদেশে বেশি চলে, কিন্তু বিদেশের সাথে আমাদের বাংলাদেশের কালচারে অনেক কিন্তু পার্থক্য আছে। আমরা বাংলাদেশিরা কিন্তু এখনো মা বাবাকে শেষ সময় সাথে নিয়ে থাকতে আমরা 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 বেশিরভাগ মানুষই কিন্তু এটা স্বাচ্ছন্দ্য বোধ করে। অনেকে হয়তো সেটা কিছু কারণে হলে হয়তো ওল্ড হোমস প্রেফার করেন, সেটা আলাদা কথা। কিন্তু এই যে আমাদের বাবা মা বা যেই বয়স্ক মানুষগুলো আছে, এরা কিন্তু আমাদের কাছে বোঝা না, এরা আমাদের সম্পদ। হ্যাঁ, শেষ দিকে এসে তারা অনেক কিছু নিজেরা করতে পারেন না বা তাদের কেয়ারের জন্য অনেকের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। আমরা প্যালিয়েটিভ কেয়ারের মাধ্যমে এরকম অনেক রোগীকে যেটা করতে পারি যে তাদের যে কেয়ার গিভাররা আছে বা ফ্যামিলি মেম্বার আছে, কিছুটা কিভাবে সেবাটা দিলে, তাদের যত্নটা নিলে, কি কাজটা করলে তাকে একটু ভালো রাখা যায়, তার একটু তার এই ডিপেন্ডেন্সিটা কমানো যায়, সে ব্যাপারগুলো নিয়েও কিন্তু আমরা কাজ করে থাকি। যেটা অনেক সময় অনেকটা জেরিট্রিক কেয়ার বলা হয়, আবার অনেক সময় কিন্তু জেরিট্রিক এবং প্যালিয়েটিভ কেয়ারকে কিন্তু একসাথে জেরিপাল এরকম বলা হয় কিন্তু। সো এসব রোগীর ক্ষেত্রে কিন্তু প্যালিয়েটিভ কেয়ারের কাজ করার সুযোগ আছে কিন্তু। ধন্যবাদ, খুব ইয়ে লাগলো। আরেকটা বিষয় খুব সমসাময়িক, একজন প্রশ্ন করেছেন যে এই যে বর্তমান সময়ে যে আমাদের কোভিড প্যান্ডেমিক চলছে এবং করোনা রোগীরা ঘরের আইসোলেশনে থাকছেন, তারা ঘরে বসে সেবা নিচ্ছেন, প্যালিয়েটিভ কেয়ারে এই আইসোলেশন বা করোনা রোগীদের জন্য কি ধরনের ভূমিকা পালন করছে বা পালন করতে পারে? ওকে, বা কোনো ভূমিকা আছে কি? রাইট। হ্যাঁ, আসলে কোভিড-19 বা করোনা ভাইরাসের যে জিনিসটা গত 1 বছরের বেশি সময় ধরে, সেটা শুধু আমাদের না, এটা সারা বিশ্বের জন্য নতুন। এবং এই 1 বছরে যত আমরা ভোগান্তি বা সাফারিং দেখেছি, সেটা শারীরিক হইতে পারে বা বিভিন্ন ধরনের মানসিক চাপ আছে, ইকোনমিক্যাল ক্রাইসিস আছে, তারপর অনিশ্চয়তা আছে। এই ধরনের অনেক সাফারিংস এর মধ্যে কিন্তু মানুষ যেতে যাচ্ছে। আর যেখানে সাফারিংস আছে, ভোগান্তি আছে, সেখানে ভোগান্তি কমানোর জন্য কিন্তু প্যালিয়েটিভ কেয়ার কাজ করতে পারে। সো এই করোনা রোগীদের ক্ষেত্রে কিন্তু ভোগান্তি কমানোর ব্যাপারে প্যালিয়েটিভ কেয়ারের রোল আছে। আমি যদি সম্ভবত এই বছরেরই দুঃখিত, গত বছরের 18 মে সম্ভবত WHO কিন্তু আরেকটা অধিবেশন হয় এবং সেই অধিবেশনে কিন্তু করোনা ভাইরাসের জন্য ট্রিটমেন্ট এবং টেস্টিং এর পাশাপাশি প্যালিয়েটিভ কেয়ারকেও কিন্তু এটার ম্যানেজমেন্টের, এই কোভিড ম্যানেজমেন্টের পার্ট হিসেবে কিন্তু সংযুক্ত করা হয়েছে। কিন্তু আসলে বিদেশে যতটা প্যালিয়েটিভ কেয়ার কোভিড এর ক্ষেত্রে রোল প্লে করে থাকে, আমাদের দেশে আসলে ওই জিনিসটা সেভাবে গড়ে ওঠেনি। কারণ আসলে অ্যাজ এ হোল যদি আমি বলি, প্যালিয়েটিভ কেয়ার সম্বন্ধে ধারণা বা এটা কন্ট্রিবিউশন সম্বন্ধে আমাদের এখনো কিন্তু অনেক নলেজ গ্যাপ রয়ে গেছে। আর আপনি যদি বলেন এটা হচ্ছে যারা হচ্ছে যেসব রোগীগুলো হয়তো
করোনার কারণে হয়তো খুব ক্রিটিক্যাল অবস্থায় চলে গেছে বা শেষ সময় যাদেরকে আর ফেরানো অনেক সম্ভব না, তাদের ক্ষেত্রে এই মৃত্যুর যে যাত্রাটা আছে সেই যাত্রাকে সহজ করার জন্য কাজ করতে পারে। এছাড়া যারা কোভিড এর ক্ষেত্রে যখন ভুগছেন তাদের অনেক ধরনের ফিজিক্যাল প্রবলেমস হতে পারে, যেমন তাদের কাশি, শ্বাসকষ্ট, তাছাড়া হচ্ছে এই সময়টা অনেক ধরনের অনিশ্চয়তার কারণে মানসিক চাপ, দুশ্চিন্তা এগুলোর মধ্যে থাকেন। তো সেই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু প্যালিয়েটিভ কেয়ার রোল প্লে করতে পারে। এটা গেল এক। আর আইসোলেশনের জন্য আলাদা করে প্যালিয়েটিভ কেয়ার রোল ঠিক নেই। এটা অ্যাকচুয়ালি করোনা রোগীর জন্য যে সিম্পল বা যেটা আমাদের ন্যাশনাল প্রোটোকল আছে সেইভাবে আইসোলেশন করতে হবে। এটার জন্য শুধু আইসোলেশনের জন্য প্যালিয়েটিভ কেয়ার আলাদা করে সেরকম কিছু সিগনিফিকেন্ট কিছু নেই। এখন তো এই করোনা মহামারী খুব লকডাউন চলছে, আপনাদের এই সারা দেশে শুরু থেকে এ পর্যন্ত নিশ্চয়ই অগণিত সংখ্যক, ঢাকা শহরে অন্তত অনেক রোগী আছে, তো এই রোগীর সংখ্যা আনুমানিক কেমন, কতজন? আসলে যদি আপনি এক্স্যাক্টলি ফিগার নাম্বারটা বলা মুশকিল, কিন্তু আমি আমাদের যে ডাটাবেস থেকে বলে থাকি, যদিও গত বছর থেকে করোনার কারণে রোগীর সংখ্যাটা কমে গেছে, ডাইরেক্টলি জিনিসটা কমে গেছে, কিন্তু আমাদের মোটামুটি প্রতি বছরে দেখা যায় আউটডোরের মধ্যে প্রায় 2000 থেকে 2500-এর মতন রোগীকে আমরা আউটডোর সেবা দিয়ে থাকি, এবং ইনডোরের রোগীর ক্ষেত্রে হয়তো এই সংখ্যাটা 450 থেকে 600-এর মধ্যে ভ্যারি করে থাকে আর কি। আর এছাড়াও আমাদের লিম্ফিডেমা ক্লিনিকে মনে হয় গত বছরে প্রায় 350-এর মতন রোগী এসে লিম্ফিডেমা সেবা নিয়েছেন। তাছাড়া টেলিফোন কল সার্ভিস যেটা আছে, আমাদের ফোন কল সার্ভিসের মধ্যে অ্যাভারেজে প্রতি বছরে আমরা প্রায় 1500 মতন ফোন কল আমরা পেয়ে থাকি এই রোগীগুলো, আমাদের যে রোগীগুলো আছে তাদেরকে সেবা দেওয়ার জন্য। কিন্তু এক্স্যাক্টলি টোটাল নাম্বারটা আসলে বলাটা ডিফিকাল্ট হয়ে যাবে আর কি। এটা আমাদের এভারেজ নাম্বার আমি বলছি আর কি। আর প্রশিক্ষিত জনবল আপনি শুরুতে বলছিলেন অত্যন্ত কম, এমনি সারা দেশে বিশেষ করে বিশেষজ্ঞ ডক্টর কেমন আছে, পাশাপাশি নার্স কেমন আছে? আর আমরা যদি এই দুই পেশা বাদ দেই, ভলান্টারিজম থেকে কিরকম প্যালিয়েটিভ কেয়ারে প্রশিক্ষিত জনবল তৈরি হয়েছে, এই তিনটা সংখ্যার বিষয়ে যদি বলেন। এখন আপনি বলছেন যে স্পেশালিস্ট মানে প্যালিয়েটিভ কেয়ার স্পেশালিস্ট, এটা যদি বলতে চাই তো বাংলাদেশের পার্সপেক্টিভ বলতে গেলে প্যালিয়েটিভ কেয়ার স্পেশালিস্ট হতে গেলে মেডিকেল সায়েন্সে এমডি করতে হবে। আমাদের ডিপার্টমেন্টে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এমডি প্যালিয়েটিভ মেডিসিন কোর্স চালু আছে, 2016 থেকে কোর্সটা চালু হয়। এখন তাহলে ফিডব্যাক চলছে আর কি, কিন্তু এখন পর্যন্ত আসলে কেউ এখনো পাশ করে বের হয় না। সামনের বার পরীক্ষা দিবে, তারপরে বুঝে যাবে আর কি। সো এখন পর্যন্ত যদি বলতে যান ইন এ ট্রু সেন্স সেরকম প্যালিয়েটিভ কেয়ার স্পেশালিস্ট কিন্তু তৈরি হয়নি। তবে হ্যাঁ, আমাদের এখানে যেটা আমরা করে থাকি, আমাদের একটা 6 সপ্তাহের বেসিক কোর্স করে আছে, যেটা 6 উইক বেসিক সার্টিফিকেট কোর্স ইন প্যালিয়েটিভ মেডিসিন এন্ড প্যালিয়েটিভ নার্সিং। সো এই 6 সপ্তাহের ডাক্তারের কোর্সে এবং 6 সপ্তাহের নার্সের কোর্সে অনেক প্রায় শতাধিক এবং আরো বেশি নার্সদের ক্ষেত্রে, ডাক্তারদের ক্ষেত্রে হয়তো আরো 2 শতাধিক বা নার্সদের ক্ষেত্রে আরো শতাধিক মানুষ প্রশিক্ষিত হয়েছে। আর এছাড়াও কেউ আছেন যারা প্রাইভেট লেভেল, অনেকে আছেন হয়তো বিদেশ থেকে বিভিন্ন, অনেকে হয়তো মাস্টার্স বা পিএইচডি ডিগ্রি বা কিছু আরো ফরেন ট্রেনিং নিয়ে আসছেন, এরকমও আছেন অনেকে। কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভ চিন্তা করলে এমডি করা এখনো কেউ বের হয়নি, এটা গেল। সো এটা একটা। আর আপনি যেটা ভলান্টিয়ারদের কথা বলেছেন, আমরা গত এই 10 বছরের বেশি সময়ে যদি ধরি, টোটাল প্রায় 500 থেকে 600 মতন ভলান্টিয়ার আমরা ট্রেনিং দিয়েছি এবং ট্রেন্ড আপ হয়েছেন তারা। এদের মধ্যে অনেকে হয়তো এখনো আমাদের সাথে কাজ করছেন, বিভিন্ন জায়গায় জড়িত আছেন আর কি। যারা ভলান্টারিজমের মাধ্যমে মূলত এই প্যালিয়েটিভ কেয়ারে আসতে চায়, তাদের প্রফেশনাল, বিশেষ করে আপনাদের ফোন কল পেলে তারা বাসায় গিয়ে সেই সেবাটা দিয়ে থাকেন, তো এখানে পেশা হিসেবে যদি কেউ নিতে চায়, বিশেষ করে বাংলাদেশে অসংখ্য প্রশিক্ষিত জনবল আছে, শিক্ষিত জনবল যারা আসলে কাজের জন্য উন্মুখ হয়ে আছে, তারা যদি এই পেশায় আসে, তাদের ভবিষ্যৎ কেমন বা এই সুযোগটা কেমন, সুযোগটা তৈরি হয় কেমন? অ্যাকচুয়ালি ভলান্টিয়ারিজমটা কিন্তু কোনো পেশা আমি বলবো না। ভলান্টিয়ারিজমটা কিন্তু আপনার যে কাজ বা আছে সেটা পাশাপাশি আপনি আপনার স্বেচ্ছায় আপনি এই শ্রমটা দিবেন। এখানে কিন্তু ভলান্টিয়ার অ্যাক্টিভিটিসের জন্য কোনো অনারিয়াম বা কোনো বেতন কোনো কিছু দেওয়া হয় না। কিন্তু এরা শুধুমাত্র তার নিজের মনের আগ্রহ থেকে বা এই রোগীদের দুঃখ দুর্দশা থেকে দেখে বা সামাজিক দায়িত্ব থেকে কিন্তু এই ধরনের কাজের প্রতি এগিয়ে আসে। সো যারা এই ধরনের এই ধরনের সেবামূলক কাজগুলো করতে চান, তারা সমাজে, কমিউনিটিতে বিভিন্ন জায়গায় এই ধরনের রোল প্লে গুলো করতে চান, যারা আগ্রহী তারাই কিন্তু এই জিনিসটা করতে পারেন। সো আমি বলবো যে এটা আসলে পেশা হিসেবে না দেখে এটাকে বরং আমি অ্যাডিশনাল একটা কাজ হিসেবে বা আমার একটা সোসাইটির প্রতি, সমাজের প্রতি দায়িত্ব থেকে এই যে হিসেবে দেখার কথা আমি বলবো।
ধন্যবাদ। না, আমি সে বিষয়টাই বলছিলাম। তো যাই হোক, এই যে মহামারী বা লকডাউন চলছে, আপনাদের রোগীগুলোর সেবা আপনারা কিভাবে নিশ্চিত করছেন বা কিভাবে সেবা দিচ্ছেন? আদৌ তারা সেবা পাচ্ছে কিনা? জি, একেবারে গত মার্চ মাসের প্রথম থেকে যখন লকডাউন শুরু হয়েছে, আমাদের প্যালিয়েটিভ কেয়ারের সেবা কিন্তু পুরোপুরি কখনোই বন্ধ ছিল না। হ্যাঁ, আমাদেরকে সীমিত আকারে হয়তো চালিয়ে আসতে হয়েছে, কিন্তু সবসময় খোলা ছিল। ওই সময়টায় হয়তো আমরা যে ডাইরেক্ট যে রুগীদের বাসায় গিয়ে সব সেবা দিতাম বা যত ফ্রিকোয়েন্টলি দিতাম, তখন সেভাবে হয়তো দেওয়া সম্ভব হয় না। আমাদের আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের আউটডোর ইনডোর সেবাগুলো চালু ছিল, তখন রুগী ভর্তি হয়েছে। এছাড়া যেটা আমরা করেছিলাম তখন, আমাদের রুগীদের জন্য আমাদের টেলিকমিউনিকেশন বা ভিডিও কনসালটেশন এগুলো আমরা তখন আরো বেশি আকারে করেছি। সো আমরা টেলিফোনে নিয়মিত বা ফ্রিকোয়েন্টলি প্রতি সপ্তাহে দরকার হলে 2 বার বা সপ্তাহে 1 বার বা আরো বেশি প্রয়োজন হলে সেভাবে আমরা রুগীদের সাথে যোগাযোগ রক্ষা করেছি এবং তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেছি। যেসব রুগীগুলোর বেশি প্রয়োজন হতো বা তাদের হসপিটালে অ্যাডমিশন প্রয়োজন হতো, তারা এসে তখন ভর্তি হতেন। এটা গেল এক। আর আরেকটা যেটা বলবো যে আপনি করোনা মহাকালীন সময়, মহামারী চলাকালীন সময়ে গত বছরে আমরা করোনা রিলেটেড বেশ কিছু কাজ করেছি, স্পেশালি আমাদের করাল এবং নারায়ণগঞ্জে। সেখানে আমরা ওই সময়টায় লিফলেট বিতরণ, সমাজের মানুষের মধ্যে কোভিড বিষয়ে জনসচেতনতা তৈরি করা, বিভিন্ন জায়গায় পোস্টারিং করা, বিভিন্ন ছোট ছোট গ্রুপের মধ্যে তাদের মধ্যে সেই জিনিসগুলো কোভিডের সম্বন্ধে তাদেরকে নলেজ দেওয়া। এছাড়া স্যানিটাইজেশনের জন্য বিভিন্ন সাবান, স্যানিটাইজার ডিস্ট্রিবিউশন এগুলো করেছি আমরা। আর এছাড়া ওইখানে ওইসব জায়গায় যেসব রুগীতে অনেক রুগী আছে, যে অনেক রুগী এবং পরিবার আছে যারা হয়তো এই করোনার কারণে যে ইকোনমিক যে একটা ক্রাইসিস তৈরি হয়েছে, যারা খেতে পারছে না বা না খেয়ে আছে, তাদের মধ্যে অনেকের মধ্যে কিন্তু ফুড প্যাক ডিস্ট্রিবিউশন করা হয়েছে, যাতে তাদের যাতে একটু কিছুটা সাহায্য হয় আর কি। এভাবে বিভিন্ন ভাবে আমরা সেবাগুলো আমরা চালু রেখেছি এবং এখন মোটামুটি এখন বলা যায় যে এখন পুরোদমে চলছে। যাই হোক, আপনি বলছিলেন যে আসলে এখনো এটা প্রজেক্ট পর্যায়ে আছে। তো ইতিমধ্যে আমরা জানি যে আপনারা একটা মানে সফটওয়্যার, ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ ডেভেলপ করেছেন, যার আজকে প্রোগ্রামের যিনি হোস্ট, গ্ল্যাম ওয়ার্ল্ড আইটি, তাদের মাধ্যমে। তো আসলে ওদের কাজের মান, গুণগত মান এবং স্যাটিসফ্যাকশন আপনাদের কেমন? বিশেষ করে এই ওয়েবসাইটে গিয়ে আমরা তো সব ধরনের তথ্য জানতে পারবো। পাশাপাশি এদের কাজের গুণগত মানগুলো কেমন হয়েছে এ বিষয়ে একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। গ্ল্যাম ওয়ার্ল্ড আইটি। জি, আমি এক্স্যাক্টলি আমি একটু একটু তার এটার ভূমিকার প্রসঙ্গে বলতে চাই যে এই ওয়েবসাইটটা বানানোর কি প্রয়োজন আসলো। আমাদের সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ার বা বিভাগের যেটা আছে, আমাদের কিন্তু নিজস্ব কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট আগে থেকে আছে। তাহলে নতুন করে এটা কেন? আমরা করোনাকালীন সময়ে যখন এই মানুষদেরকে সেবা দিয়েছি এবং সেবা দেওয়ার পাশাপাশি কিন্তু আমাদের ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী এবং ভলান্টিয়ার যারা আছে তাদেরকেও কিন্তু ট্রেনিং এর ব্যবস্থা করেছি। এবং সেটার প্রেক্ষিতে কিন্তু আমরা বাংলাদেশে বাংলা ভাষায় আমাদের কোভিড-19 এর প্যালিয়েটিভ কেয়ার কি হবে, কিভাবে দিতে হবে সেটা সম্বন্ধে একটা গাইডলাইন তৈরি করা হয়। ইন্ডিয়ার কেরালার একটা প্যালিয়েটিভ কেয়ার টিম একটা গাইডলাইন তৈরি করেছিল, যেটাকে হয়তো আমরা অনুবাদ করে এবং কিছুটা আমাদের রিফাইনিং এর মাধ্যমে পরিমার্জন এবং কালচারাল অ্যাডাপ্টেশনের মধ্যে চেঞ্জ করে আমরা আমাদের মতন বাংলা গাইডলাইন তৈরি করছি। এই গাইডলাইনটার আলোকে আমাদের বিভিন্ন ছোট ছোট গ্রুপে বিভিন্ন ডাক্তার, নার্স এবং প্যালিয়েটিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট এবং ভলান্টিয়ারদেরকে ট্রেনিংটা দেওয়া হয়। কিন্তু এটা তো আমরা দিলে অল্প আকারে দেওয়া সম্ভব, কিন্তু আমাদের সারা দেশে যে বিশাল আমাদের যে হেলথ কেয়ার প্রফেশনালরা যারা আছে বা আরো যারা ভলান্টিয়াররা কাজ করতে ইচ্ছুক, তাদেরকে কিন্তু এই জিনিসটা আমি কি মানে এভাবে কিন্তু সামনাসামনি ট্রেনিং দিতে গেলে এত মানুষকে দেওয়া সম্ভব নয়। সো এই জন্য আমরা চিন্তা করেছি একটা অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করার, যেটার মাধ্যমে এই দেশের আনাচে কানাচে যে কেউ যাতে এই ট্রেনিংটা নিতে পারে। এবং এইটার খাতিরে এই ওয়েব পেজটা বা যেটা palcarebd.com এটা তৈরি করা হয় এবং এটা অলমোস্ট কমপ্লিটের পথে, অল্প কিছু কাজ বাকি আছে এবং তারপরে এটা আমরা হয়তো চালু করে দেবো যাতে যে কেউ এখান থেকে ট্রেনিংটা নিতে পারে। এই যে এটা আছে যে এই অনলাইন প্ল্যাটফর্ম বা এই ওয়েবসাইটটা তৈরি করতে গিয়ে আমরা বিভিন্ন আইটি ফার্মের সাথে যোগাযোগ করেছি এবং সব যাচাই বাছাই করার পর আমরা গ্ল্যাম ওয়ার্ল্ড আইটিকে আমরা নির্বাচন করি আর কি। বাংলাদেশে আইটি ফার্মের অভাব নেই, অনেকে আছে, কিন্তু গ্ল্যাম ওয়ার্ল্ড আইটিতে আমি বলবো যে এখানে হয়তো কোম্পানিটা হয়তো বা নতুন হইতে পারেন, কিন্তু এখানে কিছু একঝাঁক বলবো উদীয়মান বা নতুন কিছু মানুষ সফটওয়্যার প্রোগ্রামার, ডেভেলপাররা কাজ করছেন এবং যাদের সাথে কথাবার্তা বা কার্যক্রমে আমার বেশ আন্তরিক মনে হয়েছে এবং তারা অলওয়েজ কোঅপারেটিভ ছিলেন আর কি, এখনো আছে নাকি। আমরা যেভাবে ডিরেক্ট
গুলা দিচ্ছি বা যেভাবে চাচ্ছি ওনারা কাজগুলা করছেন আর কি। সো আমরা আমরা চেষ্টা করছি এটাকে যতটা মানে ইজি অ্যাপ্রোচেবল ওয়েবসাইট করা যায়, ইউজার ফ্রেন্ডলি করা যায় সেভাবে করার, এবং এটাতে গ্ল্যামর আইটিও যথেষ্ট সাহায্য করছেন নাকি। সো আমি বলবো যে এখানে আমাদের একটা নতুন কি বলবো প্রফেশনাল সম্পর্ক তৈরি হয়েছে, এবং আমরা হয়তো এই প্ল্যাটফর্মটাকে আরো আগিয়ে নেওয়ার জন্য বা ওয়েবসাইটটাকে আরো মানসম্পন্ন করার জন্য আরো কাজ করতে পারবো আস্তে আস্তে, এবং আমি এই জন্য গ্ল্যামর আইটিকে এবং আন্তরিক ধন্যবাদ জানাই। খুব ব্যক্তিগত একটা প্রশ্ন এসেছে, খুব মজার। আমি আসলে কয়েকটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছিলাম, সবাই দেখছে। তো এখানে একটা গ্রুপ, বিশেষ করে ডাক্তার বাড়ির একজন সদস্য আমাকে ইনবক্সে জানতে চাচ্ছেন যে স্যার পড়াশোনা কোথায় করেছেন, ফ্যামিলি মেম্বার কতজন, তারপরে ওনার শিক্ষা জীবন। আপনার ব্যক্তিগত প্রশ্ন মানে দেশের বাড়ি কোথায়, আসলে একজন ডাক্তারকে জানার পাশাপাশি তার সাথে যদি পারস্পরিক ইন্টিমেসিটা থাকে, হ্যাঁ, সেটা ভালো হয়। আমি মনে করি যে যদি এই বিষয়ে একেবারে খুব প্রাসঙ্গিক এবং ব্যক্তিগত কোশ্চেন, আপনার নিজের সম্পর্কে যদি কিছু বলেন, দর্শকদের প্রশ্ন ছিল, এই উত্তরটা দিয়ে। অবশ্যই, শিওর। আমার নাম তো আপনারা ফার্স্টে জেনেছেন, এবং আমি আমার ঢাকার পড়াশোনার বেশিরভাগটাই ঢাকাতে করা। আমি সেন্ট জোসেফ স্কুলে এবং নর্ডেম কলেজে পড়াশোনা করেছি। সরি, পরবর্তীতে আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে আমি এমবিবিএস কমপ্লিট করি, এবং তারপরে আমি সরকারি চাকরিতে ঢুকি, এবং প্রায় 8 বছরের মতন সরকারি চাকরি বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে এবং ঢাকা মেডিকেল কলেজে কাজ করেছি। এর মাঝখানে আমি ইন্টারনাল মেডিসিনে এমসিপিএস এবং এফসিপিএস এই দুইটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করি। তারপরে আমি এন্ডোক্রাইনোলজিতে আরো 2 বছরের মতন কাজ করি, এবং আমার এন্ডোক্রাইনোলজিতে এফসিপিএস করার ইচ্ছা ছিল আর কি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে মানে এখন থেকে আর 2 বছর আগে হঠাৎ করে আমি প্যালিয়েটিভ কেয়ারের সম্বন্ধে জানতে পারি, এবং জানার পরে আমার মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করে। আমার কাছে মনে হয় যে একটা নতুন সাবজেক্ট নিয়ে কাজ করার সুযোগ আছে আর কি এখানে, এবং এটা একটা ডেভেলপিং সাবজেক্ট, এবং আমি আমার মতন করে বিভিন্ন ধরনের কাজ করতে পারবো এখানে। সেজন্য আমি আমার মেডিসিন, এন্ডোক্রাইনোলজি সবকিছু ছেড়ে আসলে এই সাবজেক্টের প্রতি হঠাৎ করে আমার একটা আগ্রহ জন্মায়, এবং একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কিন্তু আমি আমার সরকারি চাকরি জীবন ছেড়ে কিন্তু আমি এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করি আর কি। এটাই হচ্ছে আমার জীবন। আর ব্যক্তিগত জীবনে আমার স্ত্রী আছেন, আমার স্ত্রীও ডাক্তার, আমার একটা মেয়ে আছে, আমার বাবা মা আল্লাহর রহমতে এখনো জীবিত আছেন, সুস্থ আছেন। আমার বাবাও ডাক্তার, রিটায়ার্ড ডক্টর, রিটায়ার্ড প্রফেসর। এই তো আমার ব্যক্তিগত জীবন। আর যদি বলেন আর সামনে কি করতে চাই, আমি চাই প্যালিয়েটিভ কেয়ারের ডেভেলপ করতে, প্যালিয়েটিভ কেয়ার নিয়ে কাজ করতে। বাংলাদেশে যে প্যালিয়েটিভ কেয়ার নিয়ে কাজ হয় সেটা বাংলাদেশের মানুষ জানুক, এবং এর সাথে সাথে বিদেশের মানুষকে জানুক, এটাই আমার সর্বোপরি চেষ্টা থাকবে আর কি। এবং তার সাথে যদি গভর্নমেন্ট লেভেলও যদি এটার প্রতি এগিয়ে আসেন, সেটা চেষ্টা থাকবে। আপনি ওই আপনার জন্মস্থান সম্পর্কে বলেনি, ঢাকায় বড় হয়েছেন, আপনার প্র্যাকটিস করেন কোথায়, বিশেষ করে কোথাও চেম্বার করেন কিনা? আচ্ছা, আমি জি, আমার জন্মস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, তো কিন্তু আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা। কিন্তু আমি মোটামুটি ক্লাস 8 থেকেই আমি ঢাকাতে আছি আর কি, প্রায় অনেক 20-25 বছরের উপরে আর কি ঢাকাতে আছি। আর আমি এখন যেটা আমার অফিস টাইমে পরে যেটা প্রাইভেট প্র্যাকটিস সেটা আমি করি, আমি চেম্বার হচ্ছে আমার ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, যেটা শ্যামলী রিং রোডে অবস্থিত। শ্যামলী রিং রোড, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। যাই হোক, আপনার সাথে আজকে মোটামুটি প্যালিয়েটিভ কেয়ার সম্পর্কে অনেক বিষয় জানতে পারলাম। দর্শকরাও আশা করি প্যালিয়েটিভ কেয়ার সম্পর্কে উপকৃত হয়েছে। আমরা নিরাময় অযোগ্য রোগে, বিশেষ করে আমরা বার্ধক্যে চলে গেলেই নিরাময় অযোগ্য রোগে ভুগি, এবং এটার সংখ্যা 45-এর পর থেকে। তো যারা প্যালিয়েটিভ কেয়ার সম্পর্কে আরো বিস্তারিত বিশেষ কিছু জানতে চান এবং বৃদ্ধ মা বাবার সেবা করতে চান, বিশেষ করে এই প্যালিয়েটিভ কেয়ার সম্পর্কে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য জেনেছেন। আরেকটি প্রশ্ন আমি এইমাত্র পেলাম, সেটা হচ্ছে এটা প্যালিয়েটিভ কেয়ার সেবা নেওয়ার জন্য একজন রোগীর ক্ষেত্রে আপনারা কোনো বিশেষ ফি নির্ধারণ করেছেন কিনা, বা এটার ব্যয় কেমন, খরচ কেমন? এটা এইমাত্র একজন দর্শক প্রশ্ন করেছেন ইনবক্সে। স্যার এই বিষয়ে যদি বলতেন যে হ্যাঁ, বৃদ্ধ মা বাবার সেবা করতে চাই, আমাদের এই বিষয়ে ব্যয় সম্পর্কে যদি একটু সাধারণ ধারণা দিতেন।
আচ্ছা, ব্যয়ের কথা যদি বলেন যে আমরা যেহেতু আমাদের বিভাগ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সো এখানে এখানে অন্যান্য বিভাগে যেরকম সেবা নিতে হয় সেটা হচ্ছে সেবার সিস্টেম। আপনি আউটডোরে গেলে আউটডোরে একটা টিকিট কাটতে হবে, টিকিট কেটে সেখানে যাবেন। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বিএসএম এর অন্যান্য বিভাগে অনেক ক্ষেত্রে হয়তো ভর্তি ক্ষেত্রে বা বিছানা চার্জ অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু এই সেবাটা পুরোপুরি ফ্রি। এবং আমাদের এখানে ভর্তি হওয়ার পরে যে ওষুধগুলো আমাদের এখানে সাপ্লাই আছে সেই ওষুধগুলো আমরা দিই। হয়তো দুই একটা ওষুধ খুব বেশি যদি সাপ্লাই না থাকে, প্রয়োজন হলে তখন হয়তো বাইরে থেকে কিনতে হয়। এবং এখানে আরেকটা জিনিস আমি যোগ করে দিতে চাই যে এসব নিরাময় অযোগ্য রোগী, স্পেশালি ক্যান্সার রোগীদের ব্যথা পেইন ম্যানেজমেন্টের জন্য যে মরফিন ড্রাগটা, যেটা নার্কোটিক ড্রাগ, যেটা সহজে আপনি সব জায়গা থেকে পাবেন না, সেই জিনিসটা কিন্তু আমরা আমাদের রোগীর জন্য বিএসএমও এর মাধ্যমে, বিএসএমও এটা কিন্তু ফ্রি প্রোভাইড করে থাকে শুধুমাত্র আমাদের রেজিস্টার্ড রোগীদের জন্য। এটা একটা কথা আমি বলবো। আর যেটা হোম কেয়ার সার্ভিসের কথা বলছিলাম, আমাদের ঢাকার মধ্যে ঢাকাতে এই হোম কেয়ার সার্ভিসের জন্য কোনো রকম ফি নেওয়া হয় না এখন পর্যন্ত। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফান্ডিং এর মাধ্যমে এই হোম কেয়ার সার্ভিসটা চলছে এবং এটা পুরোপুরি ফ্রি সেবাটা দেওয়া হচ্ছে। এছাড়া ইভেন আমাদের নারায়ণগঞ্জ করালো যে কাজগুলো চলছে, এগুলোর ক্ষেত্রেও আমরা কোনো সেবা দানের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কোনো চার্জ, আমরা ফি নেই না। ধন্যবাদ দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর জেনেছেন এবং অন্য যারা দেখছেন দেশ এবং বিদেশে ঘরে বসে বা পথে চলা অবস্থায় প্যালিয়েটিভ কেয়ার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জেনেছেন। প্যালিয়েটিভ কেয়ারের এই চিকিৎসা পদ্ধতি এবং কাদের জন্য, কোন ধরনের রোগীর জন্য নিরাময় অযোগ্য রোগ কি, স্যারের সাথে আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছি। আপনারা আরেকটা প্রশ্ন এখানে দেখছি যে প্যালিয়েটিভ কেয়ার এবং প্যালিয়েটিভ মেডিসিন, এটা কি এই বিষয়ে সম্পূরক? এটা সম্ভবত কোনো হেলথ প্রফেশনাল করেছেন। প্যালিয়েটিভ কেয়ার এবং প্যালিয়েটিভ মেডিসিন, এটা কি ভিন্ন ভিন্ন কিনা বা একীভূত কিনা, এই ব্যাপারে যদি আপনি বলেন। জি, খুব ভালো একটা কোশ্চেন। প্যালিয়েটিভ কেয়ার বা কেয়ার বলতে তো আপনারা বলছেন যে পুরো একটা যত্ন বা টোটাল কেয়ার। সেটা হইতে পারে যে আমি ওষুধ দিয়ে তার যে রোগীর ব্যথা বা অন্যান্য কষ্ট আছে সেগুলো, যেটা আমরা মেডিকেল ট্রিটমেন্ট বলে থাকি, সেটা হতে পারে। আবার হতে পারে রোগীর সাথে বসে কথা বলা, তার যে মানসিক বা যে আত্মিক কষ্টগুলো আছে সেগুলো নিরূপণের জন্য চেষ্টা করা, সেই জিনিসগুলো হতে পারে। ভলান্টিয়ারও আছে, তারা বিভিন্ন সময় রোগীদের বাসায় হোম ভিজিটের মাধ্যমে বা রোগীটাকে কিছু জিনিস, যেমন রোগীটাকে একটু উঠিয়ে বসানো, তাকে গোসল করানো, তাকে খাইয়ে দেওয়া, এই ধরনের বিভিন্ন কেয়ার গুলো দিয়ে থাকে। তো এই যে পুরো সেবাটা, এই টোটাল জিনিসটাকে বলা হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার। আর এর মধ্যে যেটা মেডিকেল স্পেশালাইজ পার্টটা যেটা আছে বা নলেজ রিলেটেড, সেটাই হচ্ছে প্যালিয়েটিভ মেডিসিন। তো আমি যে বলবো যে মেডিকেল নলেজ রিলেটেড যে পার্টটা, সেটা প্যালিয়েটিভ মেডিসিন। আর অ্যাজ এ হোল যে আপনি পুরো জিনিসটাকে বলেন টোটাল কেয়ারটা, সেটা হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার। সো প্যালিয়েটিভ মেডিসিন ইজ এ পার্ট অফ স্পেশালাইজড পার্ট অফ প্যালিয়েটিভ কেয়ার। যাই হোক, আরেকটি ভলান্টারিজম সংক্রান্ত একটা প্রশ্ন এসেছে। যারা 3 দিনের প্রশিক্ষণ নিতে চায় তারা আবেদন কিভাবে করবে এবং এটার জন্য কোনো বিশেষ ফি আছে কিনা? জি, এটা হচ্ছে আমরা যখন এটা এখন আসলে করোনাকালীন সময়ে আমাদের এই কোর্সগুলো বন্ধ আছে, এগুলা এখন করা টাফ। আমরা আশা করি যে এই আমাদের এই যে মহামারীটা এটা কেটে গেলে হয়তো আমরা আবার শুরু করতে পারবো। এটা আমাদের যে বলবো যে আমাদের যে ফেসবুকে যে সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ার নামে যে পেজ আছে, এখানে আমরা যখনই যে কোনো কোর্স শুরু হয় সেক্ষেত্রে আমরা সেখানে জিনিসটা অ্যাডভার্টাইজ করে থাকি। এবং যে কেউ যদি ওই পেজের সাথে যুক্ত থাকেন তাহলে এই নোটিফিকেশন গুলো উনি পাবেন। আমরা এটা 3 দিনের কোর্স করাই। এখন পর্যন্ত আমাদের এটা চার্জ হচ্ছে, আমরা 2000 টাকা করে নিই, 2000 টাকা 3 দিনের কোর্সের জন্য। ধন্যবাদ দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর জেনেছেন। এখন করোনা মহামারীর সময়ে বিশেষ করে প্যালিয়েটিভ কেয়ারে ভলান্টারিজম যেটা, সেই কোর্সটি বন্ধ আছে। আপনারা ফেসবুকে প্যালিয়েটিভ কেয়ার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংক্রান্ত একটা পেজ আছে, সেই পেজে সংযুক্ত থাকবেন। এই মহামারী বা করোনার লকডাউন পরিস্থিতির একটু উত্তরণ হলে এবং সেই সেবাটা আবার ইনশাআল্লাহ শুরু হবে, তখন আপনি আপনার প্রশ্নের উত্তর এবং সেখানে 3 দিনের একটি কোর্স নিয়ে আপনি আপনার বৃদ্ধ বাবা মার সেবা করতে পারবেন। তো স্যারের সাথে আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলাপ করেছি। প্যালিয়েটিভ কেয়ার আসলে একটি মৃত্যু পথযাত্রী, বার্ধক্যে উপনীত, বিশেষ করে নিরাময় অযোগ্য রোগে যারা ভুগছেন সেই মা বাবাদের জন্য আপনি চাইলে 3 দিনের একটি কোর্স নিয়ে ঘরে বসেও আপনার মা বাবাকে সে ধরনের সেবাগুলো দিতে পারেন।
এই 3 দিনের কোর্স মডিউলটা জানার জন্য আপনি বিশেষ করে গ্লাম ওয়ার্ল্ড আইটি যে ওয়েবসাইটটি ডেভেলপ করেছে এবং সেখানে পরীক্ষা দেওয়া, ভর্তি, আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেটা মোবাইল অ্যাপস হতে শুরু করে সামগ্রিক বিষয়গুলো জানবেন। palcarebd.com নামে একটি ওয়েবসাইট আছে, সেটিতে আপনারা যাবেন। আমরা আজকের আলোচনার পর এই বিষয়টি আপনাদের আমাদের পেজে, ডাক্তার বাড়ি পেজেও সংযুক্ত করে দেব। স্যার আজকে অত্যন্ত মূল্যবান সময় ব্যয় করেছেন। আগামী দিনে আরো গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আপনার সাথে ইনশাল্লাহ ডাক্তার বাড়ির সৌজন্যে আমরা দর্শকদের উদ্দেশ্যে আসবো। আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি দর্শক যারা উপকৃত হয়েছেন, এবং গ্লাম ওয়ার্ল্ড আইটি সিও শোভন ইসলাম এখানে আছেন, এবং আপনার অনুমতি পেলে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিতে পারি। ধন্যবাদ ডক্টর আদিল সাহেবকে এবং হামিদুর রহমান সাহেবকে এত সুন্দর একটি প্রোগ্রাম হোস্ট করার জন্য। আশা করি যে সব দর্শকরা খুবই উপকৃত হয়েছে। আজকে ডক্টর আদিল স্যার যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে, সবাই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার হয়ে গেছে। আমিও একটা সময় এই বিষয়গুলো নিয়ে জানতাম না। আমার খুবই ঘনিষ্ঠ একজন প্রতিবেশী, তিনি বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিল, একটা ক্যান্সার হয়েছিল। উনি মালয়েশিয়াতে থাকতো, তারপর ওনার ক্যান্সার হয়েছিল। তো তারপর আর ক্যান্সারটা নিরাময়যোগ্য ছিল না, ক্যান্সারটা খুবই ঘনতর দিকে চলে গেছিল। তো ছেলেটা আমার সামনে প্রচন্ড কষ্ট পেয়েছিল। আমি যদি প্যালিয়েটিভ কেয়ারের বিষয়টা আগে থেকে জানতাম তাহলে অবশ্যই ডক্টর আদিল স্যারের সাথে আমি যোগাযোগ করতাম, কিন্তু আমি আসলে জানতাম না বিদায় আমি ছেলেটিকেও ভালো একটি পরামর্শ দিতে পারিনি। তো আশা করি আজকে থেকে আমি বিষয়টা নিয়ে অনেক ক্লিয়ার হয়েছি। আমি ডক্টর আদিল স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, সেই সাথে ডক্টর হামিদুর রহমান স্যারকেও আমি ধন্যবাদ জানাই যে এত সুন্দরভাবে হোস্ট করার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সুপ্রিয় দর্শক। আজকে আমাদের মাঝে উপস্থিত ছিলেন ডক্টর মোস্তফা কামাল চৌধুরী আদিল, সহকারী অধ্যাপক প্যালিয়েটিভ কেয়ার ডিপার্টমেন্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং অনুষ্ঠানটি হোস্ট করেছেন আমাদের বিশেষ করে গ্লাম ওয়ার্ল্ড আইটি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই প্যালিয়েটিভ কেয়ার palcarebd.com এবং তাদের পরীক্ষার যে সমস্ত সফটওয়্যার গুলো এই ডেভেলপমেন্ট কার্যক্রমে তারা জড়িত আছেন। আর আমি, আপনারা জানেন, ডাক্তার বাড়ি গ্রুপ পেজে আমরা শেয়ার করেছি, এবং আমাদের যে 4টি অ্যাপ, বিশেষ করে ডক্টর অ্যাপ, পেশেন্ট অ্যাপ, ফার্মেসি থেকে ওষুধ কেনার জন্য ওষুধ অ্যাপ, এবং ডেলিভারি বয় যারা কাজ করবেন নির্ধারিত এলাকায় তাদের জন্য একটি অ্যাপ। এই 4টি অ্যাপ নিয়ে আমরা ইনশাআল্লাহ খুব সহসাই আমাদের এই ফ্রি সার্ভিস গুলো নিয়ে আমরা বাজারে আসবো। ডক্টর অ্যাপের বিষয়ে একটু বলে দিতে চাই, স্যার যেহেতু আছেন, বিশেষ করে অনেক ডক্টর আমাদের এই আলোচনা শুনছেন। তো ইতিমধ্যে গুগল প্লে স্টোরে ডাক্তার বাড়ি ডক্টর অ্যাপটা আপলোড করা হয়েছে। আপনারা চাইলে প্রফেশনাল ফ্রিডম, আপনি কোথায় কখন বসেন, কোথায় শনিবারে চেম্বার করেন, রোববারে চেম্বার করেন, আপনার ফি কত, সমস্ত প্রফেশনাল ফ্রিডম গুলো আপনি সেখানে প্রফেশনাল ইনফরমেশন গুলো সাজিয়ে নিতে পারবেন। পাশাপাশি আপনি যদি কোনো টেলিমেডিসিন সার্ভিস দিতে চান তাহলে আপনি সেই ফোল্ডারটাকে অন করবেন এবং কবে, কখন, কয়টা থেকে কয়টা পর্যন্ত দিবেন, টেলিমেডিসিন ফি কত সেটা দিবেন। এখানে দুটো অপশন। আপনার চেম্বার ভিজিটের যে ফি 600 টাকা, 700 টাকা বা 800 টাকা, সেটা সরাসরি আপনাকে চেম্বারে দেবে একজন পেশেন্ট অ্যাপের মাধ্যমে। কিন্তু টেলিমেডিসিনের ক্ষেত্রে যেহেতু সেবাটা ডাক্তার সরাসরি টেলিমেডিসিনে দিবে, সেই সেবাটা আমাদেরকে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আগে পে করে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, ডাক্তার সাহেব আমাদের কাছ থেকে কিভাবে এই পেমেন্টটা নেবেন? ডাক্তারদের ব্যাংকের অ্যাকাউন্টে মাস শেষে যতগুলো তিনি মেডিসিন সার্ভিস দেবেন ততগুলো ফি আমরা শুধুমাত্র আমাদের যে পেমেন্ট গেটওয়ে জানেন বিকাশ এবং নগদে কিছু কমিশন কাটে, আমরা এই টোটাল টেলিমেডিসিন ফি থেকে মাত্র 5% আমাদের সার্ভিস ফি রাখবো, বাকি টাকাটা আমরা ডক্টরকে পেমেন্ট করে দিব। এই হচ্ছে আমাদের ডক্টরস অ্যাপ, এবং সেখানে আমরা চেষ্টা করেছি একটি মেডিসিন ম্যানেজমেন্ট সংযুক্ত করার জন্য। ইতিমধ্যে আমি বলে রাখি, ইনভেসিনা ফাইসলস থেকে আমরা কিছু ওষুধের নাম, প্রাইস, জেনেরিক নেম টেম সহ ইত্যাদি আমরা ইনফরমেশন নিয়েছি। সেখানে আচ্ছা, সম্ভবত হামিদুর রহমান ভাইয়ের নেট চলে গেছে, তো আজকে প্রোগ্রাম থেকে বিদায় নেই। তো ডক্টর আদিল স্যার, যদি আপনি কিছু বলেন প্রোগ্রাম শেষের আগে।
শেষ করার দিকে আগে আমি একটু কথা বলতে চাই যে এটা একদিনের মাধ্যমে প্যালিয়েটিভ কেয়ার সম্বন্ধে বোঝানোর সম্ভব না। আমি সাধারণ ভাষায় একটু সাধারণ জনগণের মধ্যে আমি একটু ধারণাটা দেওয়ার চেষ্টা করলাম আর কি। আর এটাই বলবো যে প্যালিয়েটিভ কেয়ার কাজ করে নিরাময়যোগ্য রোগদেরকে নিয়ে, এবং এটা কোনো বয়সের বাধা নেই। মানে এটা একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে একেবারে বয়স্ক রোগী যে কোনো মানুষেরই যে কোনো সময় প্রয়োজন হতে পারে। এবং এই নিরাময়যোগ্য যে রোগগুলো আছে, এই রোগগুলো যখন ধরা পড়ে বা ডায়াগনোসিস হয়, তখন থেকে শুরু করে জীবনের শেষ পর্যন্ত কিন্তু প্যালিয়েটিভ কেয়ার আপনার সাথে থাকতে পারে, আপনার কষ্ট কমাতে কাজ করতে পারে। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলে রাখি আপনাদেরকে, প্যালিয়েটিভ কেয়ার আরেকটা জিনিস আছে বেরিভমেন্ট সাপোর্ট। যেহেতু আমরা রোগী এবং রোগীর পরিবার এই দুইটা গ্রুপকে নিয়ে কাজ করি, সো রোগীর মৃত্যুর পরেও কিন্তু রোগীর পরিবার থেকে যায়। এই রোগীর পরিবারও কিন্তু অনেক মানসিক ডিপ্রেশন থেকে শুরু করে যে বিভিন্ন ধরনের কিন্তু শোকের চাপে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেমের মধ্যে দিয়ে যায়। সো এই ধরনের পেশেন্টের মৃত্যুর পরও এই প্যালিয়েটিভ কেয়ার কিন্তু চলতে পারে। সো এটাই আমি বলবো যে সবার মাঝখানে আপনারা যারা প্যালিয়েটিভ কেয়ার সম্বন্ধে বুঝতে পেরেছেন, তারা অন্যদের মাঝখানে ধারণাটা শেয়ার করবেন, এবং আপনার পরিবারে হোক, আপনার বংশে হোক, আপনার আশেপাশে বাড়িতে হোক, কোনো রোগী যদি আপনার কাছে মনে হয় এই ধরনের প্যালিয়েটিভ কেয়ারের মাধ্যমে কিছুটা উপকৃত হতে পারে, তাদেরকে আমাদের এই সেবা সম্বন্ধে জানাবেন, এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এসে সেই সেবাটা নেওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করবেন। সো এটাই আমার লাস্ট মেসেজ থাকবে। সবাইকে ধন্যবাদ, এবং এই করোনা ভাইরাসের এই সময়ে সবাই সাবধান থাকুন, সব স্বাস্থ্যবিধি মেনে চলুন। ধন্যবাদ ডক্টর আজিজ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রোগ্রাম থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম সবাইকে।